Oh, hello and welcome FPL managers. Welcome to Ghono Football, and of course আমরা ব্যাক করেছি and আমার সাথে ব্যাক করা গেম উইক নিয়ে ডিসকাস করার জন্য প্রণয় আছেন এবং অফ কোর্স আমাদের টপিক সেটা হলো যে আমরা যে রেগুলার টপিকটা করি। প্রণয় ওয়েলকাম। সরি, যে রেগুলার টপিকটা আমরা করে থাকি সেটা হলো আমাদের উইকলি ট্রান্সফার ডাইলেমাস। সো বেসিক্যালি এখানে আমরা ট্রান্সফার্স নিয়ে ডিসকাস করি, পার্টিকুলারলি সেই সব ট্রান্সফার্স যেসব ট্রান্সফার্স নিয়ে আসলে আমাদের অনেক বেশি কনসার্নস থাকে বা আচমকা বা হঠাৎ করে যেসব ট্রান্সফার্স আমাদেরকে বাধ্য করতে হয় সেসব ট্রান্সফার্স নিয়ে। সো সেসব ট্রান্সফার্স নিয়ে আমরা কথা বলবো, কারণ এই উইকে আমাদের এরকম অনেকগুলো ট্রান্সফার আছে যেগুলো আমাদেরকে আসলে করতে হচ্ছে সো এই মুহূর্তে। সো প্রণয়, ওয়ান সেকেন্ড, ওয়েলকাম। Thank you. Right, so let's start, Pranay, and of course আমাদের show as usual আমি যেটা বললাম weekly transfer dilemmas, and of course এই weekly transfer dilemma কে এই উইকে আমাদের কে কে থাকছে আমরা একটু পরেই জেনে নিচ্ছি। বাট জানার আগে আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের সরি আমার এই রাইট সাবস্ক্রাইব এন্ড ফলো, এন্ড অফ কোর্স সেটা হলো যে আমরা রেগুলার কন্টেন্ট করছি। সো ইফ ইউ হ্যাভ নট প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন প্লিজ ডু সো, and of course bell notification press করবেন যাতে আমাদের রেগুলার কন্টেন্ট আপনি আপডেট পেতে পারেন এবং আমাদেরকে ফলো করতে পারেন। ফলো করবেন, নট জাস্ট লাইক, ফলো করবেন টুইটার এন্ড ফেসবুক এবং ইনস্টাগ্রামে, কারণ আমরা সেখানেও রেগুলার আপডেট এফপিএল এবং ফুটবল রিলেটেড সমস্ত আপডেট আমরা সেখানে প্রোভাইড করছি। সো ডেফিনেটলি গিভ আ ফলো ইফ ইউ আর ভেরি মাচ আ ফুটবল ফ্যান অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান এফপিএল ফ্যান। রাইট, সো প্রণয়, লেটস স্টার্ট। এন্ড অফ কোর্স সি আমি যেটা দেখছি আর কি, Chilwell, Reece James, Danny Ings and Lamptey মোটামুটি খুবই পপুলার। চারটা প্লেয়ারই হচ্ছে গিয়ে একটু ইনজুরিতে আছে, চারটা প্লেয়ারই পপুলার পিক। চিলওয়েল মনে হয় মোটামুটি চিলওয়েল এবং হচ্ছে গিয়ে জেমস এই দুইজন মোস্ট ওন্ড। ল্যাম্পটিও বাজেট ডিফেন্ডার হিসেবে একজন মোস্ট ওন্ড প্লেয়ার, আর ড্যানি ইংস হচ্ছে গিয়ে ফরওয়ার্ডের দিক থেকে মোটামুটি ভালোই ওনারশিপ আছে। তো এই চারজন প্লেয়ারই আসলে ইনজুরিতে আছে এবং চারজন প্লেয়ারেরই মোটামুটি হচ্ছে গিয়ে একটা ভালো রিপ্লেসমেন্ট দরকার, কারণ নেক্সট বিজি শিডিউলের ভেতরে গেম উইক 18 এবং 19 যে ব্ল্যাঙ্ক এবং ডাবল গেম উইক আছে এবং তার আগের যে গেম উইক গুলি আছে এর মধ্যে এই ধরনের কি প্লেয়ার গুলির অ্যাবসেন্স আসলে এফপিএল ম্যানেজারদেরকে অনেক বেশি ভোগাবে। সো আমার মনে হয় যে আমরা প্রথমে হচ্ছে গিয়ে ডিফেন্ডার গুলি নিয়ে হচ্ছে গিয়ে ডিসকাস করতে পারি। রাইট, সো লেটস স্টার্ট উইথ চিলওয়েল, রিস জেমস এন্ড লাম্পটি, কারণ এটাই হলো সবচেয়ে সবার জন্য অনেক আর্জেন্ট একটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং অলরেডি প্রাইস কমে যাচ্ছে। সো লেটস কুইকলি গেট ওভার দ্যাট। এই মুহূর্তে প্রাইস যেটা দেওয়া আছে সেটা রেকর্ডিং এর সময় আসলে যে প্রাইসটা দেওয়া আছে সেটা, সো আপনি হয়তো যখন ভিডিওটি দেখবেন এফপিএল ম্যানেজার্স তখন হয়তো প্রাইস চেঞ্জ হয়ে যেতে পারে স্লাইটলি, কারণ সকালবেলা প্রাইস আপ হয়ে যায়। সো আমি আসলে এখন পর্যন্ত ট্রান্সফারের প্রাইসের কি অবস্থা আমি সেটা বলতে পারছি না ট্রান্সফার মার্কেটে, বাট যতটুকু দেওয়া আছে রেকর্ডিং এর মধ্যে ততটুকু পর্যন্ত দুজনেই সবার প্রাইস যা দেওয়া আছে সেটাই। সো প্রণয়, টেক আস থ্রু। তো মেইনলি এখানে তিন ধরনের প্রাইস রেঞ্জের প্লেয়ার আছে। আমরা যে তিনটা প্লেয়ার নিয়ে ডিসকাস করব, চিলওয়েল হচ্ছে গিয়ে প্রিমিয়াম লেভেল, দেন জেমস হচ্ছে গিয়ে মিড লেভেল, আর ল্যাম্পটি হচ্ছে গিয়ে আসলে বাজেট ডিফেন্ডার হিসেবে আর কি আমরা ট্রিট করছি। সো যদি তিনজনেরই পয়েন্ট এভারেজ দেখা যায় তাহলে চিলওয়েল সবচেয়ে ফার্স্ট 66 পয়েন্ট, দেন জেমস 54 আর ল্যাম্পটি 35 পয়েন্টস। সো মেইনলি আমরা এফপিএল ম্যানেজাররা যে ধরনের টিম ফরমেশনে খেলে সেখানে হচ্ছে গিয়ে একটা অথবা দুটা প্রিমিয়াম ডিফেন্ডার অবশ্যই থাকে, যারা হচ্ছে গিয়ে অ্যাটাকিং রিটার্নস এবং হচ্ছে গিয়ে ক্লিন শিট প্রবাবিলিটি অনেক বেশি থাকে। তো সেই হিসেবে যদি বলি যাদের চিলওয়েল এখন পর্যন্ত আছেন, যারা হচ্ছে গিয়ে চিলওয়েলকে আসলে ট্রান্সফার আউট করতেছে, তাদের ফার্স্ট চয়েস আমার মনে হয় যে সবচেয়ে ফার্স্ট প্রেফারেন্স আসলে রবার্টসনের উপরে দেওয়া উচিত। কারণ 6.1 মিলিয়ন যার হচ্ছে গিয়ে একটা প্লেয়ার আছে, তার যদি কিছু বাজেট থাকে অ্যাটলিস্ট 1 মিলিয়নের মতো বা তার বেশি, তাহলে তার আসলে বেটার হবে হচ্ছে গিয়ে রবার্টসনের দিকে চলে যাওয়া। কারণ রবার্টসনের যদি আমরা স্ট্যাটস দেখি এখানে মানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে রবার্টসন অন্যান্য যে কোনো ডিফেন্ডারের থেকে অনেক বেশি এগিয়ে আছে এবং সেটা অ্যাটাকিং রিটার্নস এর দিক থেকে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট তার রিটার্ন। 5টা অ্যাসিস্ট অলরেডি উনি করে ফেলেছেন, আর সাথে হচ্ছে গিয়ে আমরা যদি দেখি চান্স ক্রিয়েটেড 26, যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে হাইয়েস্ট। আর রবার্টসন এখন যথেষ্ট ভালো ফর্মে আছে এবং লিভারপুলও যথেষ্ট ভালো ফর্মে আছে এবং ডাবল গেম উইকেও আসলে লিভারপুলের 2টা হোম ম্যাচ আছে। তো যাদের হচ্ছে গিয়ে এই ধরনের বাজেট আছে এবং রবার্টসন নেই টিমে, রেকমেন্ড করবো হচ্ছে গিয়ে রবার্টসনকে নেওয়ার জন্য।
আর সেকেন্ডলি যদি কেউ একটু ডিফেন্সিভলি বেশি আর কি উইক থাকে বাজেটের দিক থেকে, তাহলে আমি মনে করি যে ডিয়াজের দিকে যাওয়া উচিত। ম্যানচেস্টার আমি সিটি হ্যাঁ অফকোর্স। আমি একটা একটা ছোট জিনিস জাস্ট ইন্টারাপ্ট করলাম, যেহেতু তুই অলরেডি ডিয়াস নিয়ে ডিসকাস করছিস, আমি জাস্ট রবার্টসনের একটা জিনিস বলতে চাচ্ছিলাম। রবার্টসনের ফিক্সচার প্লিজ। পর্যন্ত খুবই ভালো। বেসিক্যালি নেক্সট 4টা ফিক্সচার যদি আমি বলি, গেম উইক 15-এ হলো ওয়েস্ট ব্রম অ্যালবিয়ন, এবং সেখানে প্রায় 7 দিন পরে লিভারপুল খেলবে, সো হি উইল বি ফ্রেশ। তারপরে আছে গেম উইক 16 যেখানে তারা নিউক্যাসলের সাথে খেলছে, এবং গেম উইক 17 যেটা একটু স্লাইটলি ডিফিকাল্ট, সেটা হলো সাউদাম্পটনের সাথে। 18-এ অফকোর্স তাদের কোনো ফিক্সচার নেই, এবং 19-এ ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্নলি। সো অলরেডি 4টি গেম উইকে মোটামুটি 5টি খেলা সে খেলবে, এবং all the fixtures are looking good except Manchester United and little bit of Southampton. So just that update. হ্যাঁ, সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে ওয়েস্ট ব্রম এবং নিউক্যাসলের সাথে ব্যাক টু ব্যাক ম্যাচ আছে, যেখানে আসলে আমি মনে করি যে লিভারপুলের ক্লিন শিট প্রবাবিলিটি অনেক বেশি এবং ক্লিন শিটের চান্সেস অনেক বেশি থাকবে। আর সাথে অ্যাটাকিং রিটার্ন হিসেবে রবার্টসনের কাছ থেকে বোনাসটাও পাওয়া যেতে পারে। সো এই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো হচ্ছে গিয়ে যাদের ভালো বাজেট আছে তারা যাতে রবার্টসনে আর কি মুভ করে। আর সেকেন্ডলি যদি ওই ধরনের বাজেট কারো না থাকে তাহলে আমি রেকমেন্ড করবো ডিয়াজের কথা। কারণ ম্যানচেস্টার সিটি আসলে রিসেন্টলি ডিফেন্সিভ পারফরমেন্স অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, যদিও অ্যাটাকিং রিটার্ন অত বেশি পাওয়া যাচ্ছে না, বাট ডিফেন্সিভলি যথেষ্ট সলিড মনে হচ্ছে। অলরেডি ছয়টা ক্লিন শিট হচ্ছে কি ডিয়াজের আছে। সো আমি মনে করি যে নেক্সট গেম উইক গুলিতেও আসলে ম্যানচেস্টার সিটির ক্লিন শিট থাকার প্রবাবিলিটিও বেশি, যদিও অ্যাটাকিং রিটার্ন হয়তো ডিয়াজের কাছ থেকে ওরকম আসবে না। আর আনফর্চুনেটলি যদি ওন গোলের মতো কোনো সিচুয়েশন না তৈরি হয়, তাহলে আমি মনে করি যে ডিয়াজ হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট পিক ডিফেন্সিভলি জাস্ট। আর আরেকটা ভালো বিষয় হচ্ছে গিয়ে ওয়েস্ট হ্যামের যে ফিকচার আছে, ওয়েস্ট হ্যামের ডাবল গেম উইকের 2টা গেমই হচ্ছে গিয়ে হোম ম্যাচ, এবং 2টাই কম্পারেটিভলি ইজি অপোনেন্টের সাথে। সো ওই ধরনের যারা হচ্ছে গিয়ে অনেক লং টার্ম চিন্তা করে দল সাজাচ্ছে, তাদের জন্য আসলে ওয়েস্ট হ্যাম ডাবল আপ করাটাও, ডিফেন্সিভলি ডাবল আপ করাটা বেটার হবে আমার কাছে মনে হয়। কারণ ওয়েস্ট হ্যামের অ্যাটাকিং পারফরমেন্স অতটা ভালো না, অ্যান্টোনিও আসলে না থাকার কারণে ওয়েস্ট হ্যাম অত বেশি হয়তো স্কোর করতে পারছে না, বাট ডিফেন্সিভলি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো যাদের হচ্ছে গিয়ে মিড লেভেলের জেমস অথবা ল্যাম্পটির মতো প্লেয়ার আছে, যারা হচ্ছে গিয়ে সুইচ করতে চান, তাদের হচ্ছে গিয়ে ওয়েস্ট হ্যামের দিকে যাওয়াটা বেটার হবে। আর থার্ডলি যদি বলি ম্যানচেস্টার ইউনাইটেডও হচ্ছে গিয়ে ডিফেন্সিভলি আসলে অত ভালো বেটার পারফরমেন্স আসছে না, বাট লিন্ডারলফের কাছ থেকে কিন্তু ভালোই খেলা আসছে। ও অলরেডি 3টা সিএস ছিল ওর, একটা অ্যাসিস্টও আছে এবং একটা গোলও আছে। সো সেই হিসাবে লিন্ডারলফকেও পিক করা যেতে পারে। এন্ড দেন বার্নলি পোপ করার পর থেকে আমি জাস্ট লিন্ডেলফের ক্ষেত্রে একটা পয়েন্ট বলবো, সেটা হলো যে লিন্ডেলফকে কিন্তু ইদানিং হেডের জন্য টার্গেট করা হচ্ছে বেসিক্যালি। সো বেসিক্যালি কর্নার্স থেকে যেসব অ্যাটেম্প্ট হচ্ছে, সাইড ম্যাগুয়ারের পাশাপাশি কিন্তু লিন্ডেলফকেও একটু টার্গেট করা হচ্ছে এবং ফোকাস করা হচ্ছে, যাতে সেও একজন টার্গেটেড ম্যান আর কি। সো এটার জন্য তার পোটেনশিয়ালটা অনেকটা লাইক ইনক্রিজ করেছে আমার কাছে মনে হচ্ছে। বাট এনিওয়ে, কন্টিনিউ। তো আমার কাছে জাস্টিনের পিকটা আসলে একটু ট্রিকি পিক মনে হয়, কারণ লেস্টার আসলে খুব কনসিস্টেন্টলি ভালো খেলছে না। কোনো একদিন অ্যাটাকিং পারফরমেন্স ভালো থাকতেছে, কোনো একদিন ডিফেন্সিভ ভালো থাকতেছে, ক্লিন শিট থাকছে আবার থাকছে না। সো আমি জেমস যদিও অনেক মোস্ট পপুলার আর কি একটা প্লেয়ার, অনেকেই হচ্ছে গিয়ে জেমসকে পিক করেছে তার বাজেটের কারণে। কারণ 4.9 মিলিয়নে আসলে মোটামুটি ভালো প্লেয়ার, এবং কিছুটা কনসিস্টেন্সি ছিল শুরুর দিকে, খুবই ভালো ছিল। আস্তে আস্তে আসলে যখন গেম উইক গুলি বাড়া শুরু করেছে তখন থেকে একটু কমে গেছে। বাট জেমস জাস্টিন সেফ পিকের জন্য আসলে জাস্টিনকে রাখা যেতে পারে। হ্যাঁ, অফকোর্স জেমস জাস্টিন। রাইট। সো এখানে জেমসও আছে, আবার জেমস আরেকজন রেফার জেমস জাস্টিনও কনফিউজ হয়ে যেতে পারে। সো ওকে, সো দেন বার্নলি আসলে পোপ রিটার্নের পর থেকে, পোপ যখন থেকে ফিরেছে তারপর থেকে যখন আসলে বার্নলির ডিফেন্সিভ যে স্ট্রং হোল্ডটা ছিল আগের মতো ঠিক ওরকম কিছুটা ব্যাক করেছে। আনফরচুনেটলি লাস্ট ম্যাচে একটা গোল খেয়েছে, বাট তার আগের ম্যাচগুলিতে কিন্তু বার্নলি যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আর বার্নলির গোল খাওয়ার পিছনে আসলে আমি আমাকে নিজেকে দায়ী করবো, কারণ আমার বার্নলির ডাবল আপ ডিফেন্স আছে। তো এই কারণে আসলে মনে হয় বার্নলি ক্লিন শিটটা হারিয়েছে। হ্যাঁ, যাই হোক। তো আর লাস্টে ডালাসের কথা আসলে সবার আগে বলা উচিত ছিল, কেননা 4.7-এ
যে বাজেট, সেই বাজেটে আসলে ডালাসের মতো প্লেয়ার পাওয়াটা খুবই খুবই ফরচুনেট আমি বলবো। শুরুর দিকে এফপিএল ম্যানেজাররা আসলে ডালাসকে বেঞ্চ ওয়ার্মার হিসেবেই চিন্তা করেছিল, যে ডালাস হয়তো বেঞ্চ ওয়ার্মার হিসেবে থাকবে, বাট সামহাও এখন ওর যে পারফরমেন্স, যে ধরনের অ্যাটাকিং ক্যাপাবিলিটি এবং চান্স ক্রিয়েট করছে, মিনিটস পার অ্যাটেম্প যদি আমরা দেখি সবচাইতে হাই, এই টেবিলের ভেতরে সবচাইতে হাই মিনিটস পার অ্যাটেম্প হচ্ছে গিয়ে ডালাসে। তো ওই হিসাবে আমি বলবো যে ডালাস আসলে যারা বেঞ্চ ওয়ার্মার হিসেবে রাখা শুরু করেছিলেন শুরুর দিকে, এখন তারা কনসিডার করছেন যে ডালাস যাতে রেগুলার মেইন টিমে খেলে। তো আমিও মানে যাদের হচ্ছে কি ল্যাম্পটি টাইপ প্লেয়ার আছে, ল্যাম্পটির রেঞ্জের, বাজেট রেঞ্জের প্লেয়ার আছে, তারা তারা আসলে ডালাসে সুইচ করতে পারে। যাদের কাছে রবার্টসন অথবা ডিয়াজ অথবা ক্রেসওয়েলের মতো বাজেট এফোর্ড করার মতো অবস্থা নেই, তারা সরাসরি সুইচ করতে পারে ডালাসে। আমার কাছে এটাই মনে হয়, টেইলর অথবা ডালাস। বাট অ্যাটাকিং রিটার্নের ক্ষেত্রে আমি আসলে ডালাসকে বেশি প্রেফার করব। যদিও লিডস এর গোল মানে খাওয়ার যে প্রবণতা, সেটা দিন দিন বাড়ছে আর কি। শুরুতে একটু ছিল, কিন্তু আস্তে আস্তে ভালো মনে হচ্ছিল ডিফেন্সিভলি। বাট আবার হচ্ছে গিয়ে গেম উইক 10 থেকে আমার মনে হয় যে লিডস এর হচ্ছে গিয়ে ডিফেন্সিভ পুরো প্যাটার্নটাই হচ্ছে গিয়ে একটু 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 শেকি হয়ে গেছে। বাট অ্যাটাকিং রিটার্নের ক্ষেত্রে আসলে ডালাস খুবই ভালো করছে এবং যথেষ্ট ভালো পয়েন্টস রিটার্ন করছে। রাইট। আমি একটা জিনিস যে এই তিনজনের হলো, রিপ্লেসমেন্ট হিসেবে এই 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 অ্যানালিসিসটা আসলে বেশি জরুরি, যে কে রাইট কি ধরনের প্লেয়ার আসলে চায়। রাইট। না, আমি একটা জিনিস বলবো, সেটা হলো যে লিডস এখন পর্যন্ত সবচেয়ে বেশি শট কনসিড করেছে এবং সবচেয়ে বেশি গোল কনসিড করেছে প্রিমিয়ার লিগে। সম্ভবত 30টা গোল তারা অলরেডি কনসিড করেছে, উইচ ইজ কোয়াইট হাইয়েস্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে ডেলাস এলিংকে নিয়ে যে সিজনের শুরু থেকে যে একটা কনভারসেশন ছিল, কে বেটার, ঠিক আছে, ডেলাস না এলিং, আলটিমেটলি এখন মনে হয়, আমাদের মনে হয় এই কেসটাকে আসলে রেস্টে দেওয়া উচিত। এবং আমার কেস মনে হয় মোটামুটি একটু কেল্লা ফতেই হয়ে গেছে, কারণ ভার্ডিক্ট অলরেডি, রায় পুরোপুরি আসলে। হ্যাঁ, রায় অলরেডি ডালাসের পক্ষে আমার মনে হয়। সো আমার মনে হয় না আর আসলে এটা নিয়ে নতুন করে কোনো ধরনের আলোচনা করা উচিত। বাট এনিওয়ে, দ্যাটস দ্যাট। সো লেটস মুভ টু দ্য স্ট্রাইকার্স নাও, ইংস, কারণ ইংস এর অনেকে আছে। সো লেটস মুভ কুইকলি। রাইট, ইংস। সো ফার্স্ট অফ অল যে ডিসকাশনটা দিয়ে শুরু করবো আসলে, সেটা হচ্ছে গিয়ে ফিরমিনো। ফিরমিনো লাস্ট 2 গেম উইকে আসলে চমৎকার পারফরমেন্স করেছে, ডাবল ডাবল ডিজিট পারফরমেন্স ছিল 2টা গেম উইকেই। সো আশা করা যেতে পারে যে ফিরমিনো মোটামুটি নেক্সট গেম উইক গুলিতে আসলে কিছুটা ভালো পারফর্ম করবে। আর লিভারপুলের অলরেডি আমরা ফিকচার নিয়ে কথা বলেছি। আমাদের ফিকচারে অলরেডি হচ্ছে গিয়ে পজিটিভ ফিকচার আছে, একটা হচ্ছে ওয়েস্ট ব্রম এবং আরেকটা হচ্ছে নিউ ক্যাসেল। তো এই দুইটা টিমই আসলে ডিফেন্সিভলি অতটা ভালো না। ওয়েস্ট ব্রম যদিও জনস্টনের জন্য অনেক বেশি আর কি সেভ পয়েন্ট পাচ্ছে, অনেক সেভ করছে এবং বেটার পারফর্ম করছে। বাট চিন্তার বিষয় হচ্ছে কি লিভারপুল সেই সেই ধারাটা আসলে ভাঙতে পারবে কিনা। আর লিভারপুল যদি ধারা ভাঙে, সেটা ফিরমিনোর মাধ্যমে, ফিরমিনোর অ্যাসিস্ট অথবা গোলের মাধ্যমে আসবে কিনা। বাট লাস্ট 2 পারফরমেন্স যদি আমরা হচ্ছে গিয়ে দেখি, তাহলে আমার মনে হয় যে এইটাই হচ্ছে গিয়ে হাই টাইম ফিরমিনোকে আর কি দলে রাখার। ফিরমিনো হয়তো আর মানে রেগুলারলি হচ্ছে গিয়ে এফপিএল এ হয়তো পয়েন্ট দেয় না, বাট একটা একটা টার্ম থাকে, একটা পিরিয়ড থাকে, যে পিরিয়ডে আসলে ফিরমিনো অনেক ভালো খেলে। হয়তো এই সময়টা হচ্ছে গিয়ে ফিরমিনোর সবচেয়ে ভালো পিরিয়ড, এবং এই সময় ওকে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইন করে আসলে ক্যাপিটালাইজ করা যেতে পারে। আর সেম কথাটাই আমি বলবো মার্শিয়ালের ক্ষেত্রেও। গত মানে গত প্রজেক্ট রিস্টার্টের পর থেকে মার্শিয়ালের যে ধরনের পারফরমেন্স ছিল, এই এই সিজনের শুরু থেকে আসলে মার্শিয়াল সেভাবে পারফর্ম করতে পারেনি, ইনজুরি কনসার্ন ছিল, ভালো পারফর্ম করতে পারেনি। মাঝে 2-1 গেম উইকের থেকে ভালো পারফর্ম করে আবার হচ্ছে অফ হয়ে গেছে। লাস্ট গেম উইকেও যথেষ্ট ভালো পারফর্ম করেছে। তো আমার মনে হয় মার্শিয়ালেরও এখন হচ্ছে গিয়ে পজিটিভ ভাইবটা আছে, এবং যে কেউ হচ্ছে গিয়ে চিন্তা করতে পারে তার এই ধরনের ফর্মটা অ্যাডভান্স লিস্টে নেওয়ার জন্য। আর সেম গোস টু অ্যাব্রাহাম। অ্যাব্রাহাম কিন্তু চেলসির যে ধরনের আসলে এক্সপেক্টেড অ্যাটাকিং ক্যাপাবিলিটি, সেই লেভেলের হচ্ছে গিয়ে পারফরমেন্স চেলসি এখনো করতে পারছে না। চেলসির ম্যাক্সিমাম গোল আসলে এখনো ব্যাক লাইন থেকে আসতেছে। চিলওয়েল, জুমা অথবা জেমস, এই তিনজনের একজনের কাছ থেকে হচ্ছে গিয়ে গোল আসতেছে। ওয়ার্নারের কাছ থেকে যে ধরনের পয়েন্টস আশা করেছিল এফপিএল ম্যানেজার, সেই ধরনের পয়েন্টস আসলে ওয়ার্নারের কাছ থেকে আসেনি। ইভেন জিয়াস অথবা পুলিসিচ, তারা ফুল ফর্মে খেলতে পারছে না ইনজুরি কনসার্নের কারণে। তো এই ক্ষেত্রে আসলে চেলসির যে অ্যাটাকিং আছে, এর মধ্যে অ্যাব্রাহাম যথেষ্ট ভালো করছে।
সো অ্যাব্রাহামকেও কনসিডার করা যেতে পারে, এবং অ্যাব্রাহামের প্রাইস রেঞ্জ কিন্তু ইংসের থেকে প্রায় 1.2 মিলিয়ন কম। তো সেটাকেও আসলে ক্যাপিটালাইজ করা যেতে পারে, কারণ এফপিএল এ প্রাইসটা হচ্ছে কি সবচেয়ে ভাইটাল। 100 মিলিয়নের মধ্যে এখন যে ধরনের প্রিমিয়াম প্লেয়াররা আছে তাদের সবাইকে আসলে অ্যাকোমোডেট করাটা অনেক ডিফিকাল্ট। তো ওই ক্ষেত্রে এই 1.2 মিলিয়ন আসলে অনেক অনেক বেটার একটা হচ্ছে গিয়ে প্লাস পয়েন্ট দিবে ম্যানেজার। আমি একটা ছোট্ট বলবো, অন করছেন, আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হলো যে ফার্মিনো, মার্শিয়াল এবং আব্রাহামের ক্ষেত্রে আমি যদি পয়েন্টটা বলি আর কি, যেহেতু তুই তিনটা প্লেয়ারকে অলরেডি সাজেস্ট করেছিস, এরা আসলে খুবই স্ট্রিকি প্লেয়ার। স্ট্রিকি মানে হলো বেসিক্যালি এরা একটা স্ট্রিকের উপর দিয়ে যায়, বেসিক্যালি একটা ফর্ম থাকে তাদের, একটা পার্টিকুলার প্যাচের মতো করে একটা ফর্ম আসে তাদের। এরা সারা সিজনই লম্বা সালার মতো বা ডিব্রুইনের মতো সারা সিজন ফর্ম দিয়ে যাবে, পয়েন্টস দিয়ে যায় না। এরা কিছুক্ষণ আজকে দিবে তো কালকে দিবে না, পরশু দিন দিবে। বাট যখন এরা দেওয়া শুরু করে, এটা একটা সাধারণত 2 3 4 5 6 গেম উইক পর্যন্ত চলে, এরপরে আবার সেটাকে আসলে হারিয়ে যায়। সো কেউ যদি আসলে কুইকলি একটু র্যাঙ্ক ক্লাইম্ব করতে চায় বা কোনো কিছু করতে চায়, এবং কারো যদি এরকম বাজেট থাকে যারা এফোর্ড করতে পারে, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে মার্শিয়াল এবং ফার্মিনো এবং আব্রাহাম হলো পারফেক্ট। যদিও আব্রাহামের ক্ষেত্রে একটা রোটেশন রিস্ক থাকে, বাট ফার্মিনোকে নিয়ে আর মার্শিয়ালকে নিয়ে আসলে সে ধরনের কোনো রোটেশন রিস্ক নেই আনটিল আনলেস ইনজুরি। বাট কেউ ক্যাপিটালাইজ করতে চাইলে এবং অতটুকু যদি কেউ রিস্ক নিতে চায়, তাহলে আমার মনে হয় হাই গেইন হাই পটেনশিয়াল পাওয়া যেতে পারে আর কি। বাট এনিওয়ে কন্টিনিউ, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। আর ফেরমিনোর কিন্তু আপাতত কোনো হচ্ছে গিয়ে কন্টেন্ডার নেই, ও একমাত্র হচ্ছে গিয়ে মানে স্ট্রাইকার হিসেবে খেলবে, এবং লিভারপুলের আপাতত সুইচ করার আসলে তেমন কোনো অপশনও নেই, এবং আমার মনে হয় না ক্লবের সেরকম চিন্তাও আছে, আনলেস আনটিল হি গেটস ইনজুরড। ইভেন মার্শিয়ালের ক্ষেত্রে একই রকমেরই আসলে, কেননা ইনজুরি ছাড়া আসলে এদের রিপ্লেসমেন্ট খুব একটা নেই। তো মোটামুটি সেফ পিক বলা যেতে পারে। আর রিচার্লিসনের ক্ষেত্রে যেটা বলবো, আসলে কালভার্ট লুইন হচ্ছে গিয়ে রিচার্লিসনকে অনেকটা ফেড করে দিয়েছে। কালভার্ট লুইনের যে ধরনের পারফরমেন্স শুরু থেকে আমরা দেখেছি, গোল অথবা অ্যাসিস্ট, গোল অথবা অ্যাসিস্ট, ডাবল ডাবল হল, তো সবকিছুতেই আসলে রিচার্লিসনকে একটু পিছিয়ে দিয়েছে। যদিও রিচার্লিসন ইনজুরির কারণে পিছিয়ে ছিল কিছুটা, গেম কম খেলেছে, বাট আবার কিন্তু রিচার্লিসনের ব্যাক করার মাধ্যমে ফর্মটাও কিন্তু একটু ভালো হয়েছে। তো আমার মনে হয় যে বেটার পিকচার যখন আসবে, 1 2 গেম উইকে হতে পারে যে রিচার্লিসন কালভার্ট লুইনের থেকে বেশি পয়েন্ট হল করতে পারে, ইউ নেভার নো। বাট ডিফিকাল্টিটা হচ্ছে গিয়ে এটা আসলে একটু গ্যাম্বেলের মতো, কেননা রিচার্লিসন এখনো ওরকম মোস্ট ওন প্লেয়ার না, যেখানে হচ্ছে গিয়ে ডিসিএল অনেক বেশি হাই ওনারশিপ আছে। তো ডিসিএল যদি গোল করে এবং রিচার্লিসন যদি ব্ল্যাঙ্ক করে, তাহলে দেখা যাবে র্যাঙ্ক অনেক লো হয়ে যাবে। সো এটা একটু গ্যাম্বেলের মতো হবে আর কি। আর দেন বাজেট যে হচ্ছে গিয়ে আমাদের অ্যাটাকিং অ্যাসেট গুলি আছে, ব্যামফোর্ড, অ্যাডামস অর কালভার্ট লুইন, এদের কথা আসলে নতুন করে বলার কিছু নেই। ব্যামফোর্ডের মিনিটস পার অ্যাটেম্প সবচেয়ে হাই এই লিস্টে, এবং ওর গোল অ্যাটেম্পস কিন্তু অনেক বেশি, সবচেয়ে হাই 52। সো আনডাউটেডলি আসলে ব্যামফোর্ড যাদের নেই তাদের আসলে চিন্তা করা উচিত যে আসলে কতদিন পর্যন্ত তারা ব্যামফোর্ডকে ছাড়া খেলবেন। আর যদি হচ্ছে কি এমন থাকে যে কারো কেইন থাকে অথবা অন্য কোনো ভালো ফরওয়ার্ড লাইনে প্লেয়ার থাকে যারা আসলে ব্যামফোর্ডের যে পয়েন্টটা দিচ্ছে সেটাতে তেমন বেশি হ্যাম্পার হচ্ছে না, তাহলে তেমন কোনো কিছু চিন্তা করার নেই। বাট যদি এই লেভেলের এই রেঞ্জের প্লেয়ার নিয়ে আপনি হচ্ছে গিয়ে বাজেট কম ইউজ করে রাখতে পারেন, তাহলে অন্য জায়গায় ইনভেস্ট করতে চান, তাহলে আমার মনে হয় যে ব্যামফোর্ড অথবা অ্যাডামসের মতো প্লেয়ারে যাওয়াটা বেটার। তো আমরা আসলে আজকে মিডফিল্ডার নিয়ে তেমন ডিসকাস করছি না, কারণ মিডফিল্ডারদের মধ্যে তেমন রিপ্লেসমেন্ট কনসার্ন আসলে আপাতত নেই আমার কাছে মনে হয়। কারণ লাস্ট উইকে আসলে সালা ফার্নান্দেজ যে ধরনের খেলা দেখালো, তাতে আমার মনে হয় যে অন্য কাউকে আসলে রিপ্লেস করার মতোই আছে। সবার টিমে আপাতত মনে হয় ফার্নান্দেজ, সালা, সন অথবা ডি ব্রুইনে এই ধরনের প্লেয়ার আছে। সো আপাতত এটা নিয়ে ডিসকাস করার তেমন কোনো দরকার নেই। মনে হয় না এই কম্বিনেশনটা আসলে সবার টিমে আছে। আমি একটা কোথায় যেন স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট সালা, ফার্নান্ডেজ, সন অ্যান্ড কেডিবি যদি আমি বলি, এই পার্সেন্টেজটা আসলে মাত্র 1.03% ম্যানেজার্সদের আসলে এই পার্সেন্টেজটা আছে, যাদের 4টা প্লেয়ারই আছে আর কি। বেসিক্যালি অনেকের টিমে 3টা আছে, 4টা নেই, বা অনেকের টিমে 2জন আছে আর বাকি 2জন নেই। বাট সবার কাছে আসলে ওই পুরো কম্বিনেশনটা নেই। পুরো কম্বিনেশনটা মাত্র 1.03 এটা ডিফিকাল্ট অনেক, হ্যাঁ এটা অনেক ডিফিকাল্ট, ম্যানেজারদের কেননা কাছে আছে। তাহলে অন্যান্য জায়গায় ইনভেস্টমেন্ট কমাতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং যাদের
ইনভেস্টমেন্ট বেসিক্যালি এটা ইটস আ ভেরি গুড স্ট্র্যাটেজি, বাট এটাই মনে হয় ধীরে ধীরে হয়তো এই পার্সেন্টেজটা বাড়বে, কারণ ওয়াইল্ড কার্ড খেলবে অনেকেই, আমি একজন তার মধ্যে। সো এটা আসলে ধীরে ধীরে আর একটু বাড়বে। বেস্ট অফ লাক। রাইট, এনিথিং এলস? Nothing. I think we can end the show today. Right. Okay. Thank you, Pranay, and of course, thank you, FPL managers, and of course, keep watching Ghanus football, and of course, keep subscribing and keep liking our videos. And if you have anything to tell us or anything that you want us to look at, please feel free to comment on Facebook or on our Twitter page or on YouTube channel, and we will be happy to explore that and try and see what we can do. But until then, take care, and of course আমরা আবারও ব্যাক করব আমাদের আগামী কালকে আমাদের ফুট আলোচনা এফপিএল নিয়ে। আজকে রাতে আমরা আমাদের ফুট আলোচনা নিয়ে ব্যাক করব। সো until then, take care, goodbye.